নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি 13টি ক্লাস তোমাদের নিয়েছি, সেই ক্লাসে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে আমি আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি যদি দেখে নিতে চাও, সেই ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিও। কারণ এই যে 13টি ক্লাস আমার হয়ে গেছে, ওই ক্লাসগুলো কিন্তু করা তোমাদের জন্য ভীষণ জরুরি, কারণ সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকের যে ক্লাসটি রেখেছি আমি, তাতে আমি 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি, কারণ বিগত একটা সপ্তাহে আমি তোমাদের ক্লাস দিতে পারিনি। তো আজকের ক্লাসে ওই জন্য আমি 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যে প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। 1 নম্বর থেকে 60 নম্বর প্রত্যেকটি প্রশ্ন ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এমন কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি যেগুলি কিন্তু সাধারণত আমরা টেক্সট বুক পড়ার সময় কিন্তু নর্মালি হয়তো সেখান থেকে আমরা পড়ে উঠতে পারি না। সেরকমও বেশ কিছু অজানা প্রশ্ন কিন্তু এখানে আছে, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, রাজনৈতিক দলগুলি অসংখ্য নির্বাচকের বিশৃঙ্খল মতামতকে সুসংগত রূপ দান করে, একথা কে বলেছেন? আবার একবার আমি প্রশ্নটা বলছি, রাজনৈতিক দলগুলি অসংখ্য নির্বাচকের বিশৃঙ্খল মতামতকে সুসংগত রূপ দান করে, একথা কে বলেছেন? উত্তর হচ্ছে লর্ড ব্রাইস একথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, প্লেটো তার কল্পিত রাষ্ট্রে কয়টি শ্রেণীর সহাবস্থানের কথা বলেছে? প্লেটো তার কল্পিত রাষ্ট্রে কয়টি শ্রেণীর সহাবস্থানের কথা বলেছে? প্লেটো তার কল্পিত রাষ্ট্রে 3টি শ্রেণীর সহাবস্থানের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, 2019-এ লোকসভা নির্বাচনে প্রোটেম স্পিকার কে ছিলেন? উত্তর হচ্ছে বীরেন্দ্র কুমার। আরও একবার আমি প্রশ্নটি বলছি, 2019-এ লোকসভা নির্বাচনে প্রোটেম স্পিকার কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা তোমরা দেখে নাও, বীরেন্দ্র কুমার। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যপালের সাথে পরামর্শ করেন? কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যপালের সাথে পরামর্শ করেন? উত্তরটি নিশ্চয়ই তোমাদের এতদিনে পড়া হয়ে গেছে, জানা হয়ে গেছে, তাও আমি বলে দিচ্ছি, 217 নম্বর ধারা অনুযায়ী। তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা প্লিজ কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শপথ গ্রহণ প্রসঙ্গে আলোচনা আছে? কত নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ প্রসঙ্গে আলোচনা আছে? উত্তর হচ্ছে 60 নম্বর ধারায়। এর সাথে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, যে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ বা শপথ পাঠ করান কে? এই প্রশ্নটি কিন্তু আমি তোমাদের জন্য রাখছি, তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে উত্তরটি অবশ্যই জানিও যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের রচয়িতা কে? এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত টেক্সট বুকে আমরা উত্তরটি আমরা পাই না, তো আমি সেই জন্যই প্রশ্নটি আরও রাখার চেষ্টা করেছি, যদি উত্তরটি আমি সবার কাছে পৌঁছে দিতে পারি। জাতিপুঞ্জের সনদের রচয়িতা কে? উত্তর হচ্ছে আর্চিবাল্ড ম্যাকলেইজ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জনতা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1980 সালে। পরবর্তী প্রশ্ন, কার মতে রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বলতে সব বিষয়ে সমতা বা অভিন্নতাকে বোঝায় না? কার মতে রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বলতে সব বিষয়ে সমতা বা অভিন্নতাকে বোঝায় না? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি প্রত্যেকে সাম্য চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে থাকো, তাহলে এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, যে কে বলেছে যে সমস্ত বিষয়ে সমতা, সব কিছুর মধ্যে সাম্য বা সমতাকেই কিন্তু এই সব কিছুর মধ্যে অভিন্নতা, মানে সবাই এক, সব কিছু সবার জন্য সমান, এই জিনিসটাকে সাম্য বলে না। এটা এই কনসেপ্টটা কার? এই প্রশ্নটি একটি কনসেপচুয়াল প্রশ্ন। তোমরা নিশ্চয়ই এতদিনে উত্তরটা নিশ্চয়ই তোমরা রপ্ত করতে পেরেছো, তো আমি উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে হ্যারল্ড ল্যাস্কি। হ্যারল্ড ল্যাস্কি কথা বলেছেন যে উনি মানে সব কিছু অভিন্নতা, সবার জন্য সব কিছু সমান, এটাকেই কিন্তু উনি সাম্য বলেননি। তো সাম্য চ্যাপ্টারটা পড়তে গেলে তোমরা একটু ভালো করে যদি পড়ো, তাহলে কিন্তু এর উত্তরগুলো
মানে এই কোটেশনটা অর্থাৎ এই বক্তব্যটা না জেনেও কিন্তু তোমরা উত্তরটা অ্যাটেন্ড করতে পারবে যদি তোমরা কনসেপচুয়ালি পড়ে থাকো। পরের 9 নম্বর প্রশ্ন, জেরিম্যান্ডারিং পদ্ধতি কিসের সাথে যুক্ত? জেরিম্যান্ডারিং পদ্ধতি কিসের সাথে যুক্ত? আমরা জানি যে জেরিম্যান্ডারিং পদ্ধতিটা আমরা কি বিষয়ে নিশ্চয়ই পড়েছি, আমরা বইতে আমরা পড়েছি অলরেডি, তবু আমি প্রশ্নটা রেখেছি জেরিম্যান্ডারিং পদ্ধতি কিসের সাথে যুক্ত? উত্তর হচ্ছে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের সাথে যুক্ত। নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের সাথে জেরিম্যান্ডারিং পদ্ধতি যুক্ত। পরবর্তী প্রশ্ন, মার্কিন জনপ্রতিনিধি সভার সদস্যদের কার্যকাল কত বছর? মার্কিন জনপ্রতিনিধি সভার সদস্যদের কার্যকাল কত বছর? আমরা জানি যে আমাদের মাদ্রাসা এবং এসএলএসটি এই দুটি যে আমাদের পরীক্ষা আছে, এই দুটি পরীক্ষায় কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিছু তুলনামূলক পাঠ পড়তে হয়, গণপ্রজাতন্ত্রী চীনের সাথেও কিছু তুলনামূলক পাঠ পড়তে হয়। তাই আমি মার্কিন এবং চীন থেকে কিছু প্রশ্ন এবার থেকে আমি রাখার চেষ্টা করছি, কারণ এতদিনে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন বা আমাদের থিওরিটিক্যাল পার্টটা অনেকটা হয়ে এসেছে। এরপর থেকে যে প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করব সেগুলো একটু তুলনামূলক যে মার্কিন এবং চীন থেকে প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলিতে আমি সেইভাবেই প্রশ্নগুলো করার চেষ্টা করব। যদিও এই পোর্শনটা একটু কমই আছে, সেই কারণে হয়তো অনেক প্রশ্ন থাকবে না, কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি রাখার চেষ্টা করব। তো যাই হোক, প্রশ্নে ফিরে আসি। মার্কিন জনপ্রতিনিধি সভার সদস্যদের কার্যকাল কত বছর? উত্তর হচ্ছে 2 বছর। পরবর্তী প্রশ্ন, কোন দেশে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ নেই? কোন দেশে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ নেই? উত্তর হচ্ছে চীনে। চীনে কেন্দ্রীয় আইনসভার কোনো উচ্চকক্ষ নেই। পরবর্তী প্রশ্ন, সংবিধানের দ্বাদশ তপশিলে কয়টি বিষয়ের উল্লেখ আছে? সংবিধানের দ্বাদশ তপশিলে কয়টি বিষয়ের উল্লেখ আছে? উত্তর হচ্ছে 18টি বিষয়ের উল্লেখ রয়েছে সংবিধানের দ্বাদশ তপশিলে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের জেনেভায় ILO এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কর্পোরেশন কর কোন তালিকাভুক্ত বিষয়? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্পোরেশন কর কোন তালিকাভুক্ত বিষয়? উত্তরটি আমরা দেখে নিই, কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। পরবর্তী প্রশ্ন, পৌরসভার অর্থ কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা পৌরসভা কত থেকে কত নম্বর ধারায় জানি, কিন্তু তার কতগুলো পার্ট আছে সেগুলো আমরা কিন্তু জানি না। এখানে আমি পার্টটা মানে একদম উল্লেখ করে দিয়েছি। পৌরসভার অর্থ কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? 243। তো অবশ্যই 243-এর ওয়াই নম্বর ধারাতে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 243-এর ওয়াই নম্বর ধারাতে কিন্তু অর্থ কমিশনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মেয়রের ভূমিকা কার সাথে তুলনা করা যায়? মেয়রের ভূমিকা কার সাথে তুলনা করা যায়? উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রীর ভূমিকার সাথে মেয়রের ভূমিকার তুলনা করা যায়। মেয়রের ভূমিকার তুলনা করা যায় মুখ্যমন্ত্রীর ভূমিকার সাথে। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারায় পৌরসভা গঠনের বিষয়ে বলা হয়েছে? কত নম্বর ধারায় পৌরসভার গঠনের বিষয়ে বলা হয়েছে? আগের প্রশ্নটায় আমরা দেখেছি পৌরসভার অর্থ কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়, সেটা আমরা উত্তর দেখেছি 243-এর ওয়াই। এবার আমরা দেখব যে পৌরসভার গঠন অর্থাৎ পৌরসভা কিভাবে গঠিত হয়, কাদের নিয়ে গঠিত হয়, সেটা সম্পর্কে কত নম্বর ধারায় বলা হয়েছে সেটা আমরা দেখে নিই 243-এর আর। 243-এর আর নম্বর ধারায় পৌরসভার গঠন বিষয়ে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা কোন পদ্ধতিতে সংশোধিত হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা কোন পদ্ধতিতে সংশোধিত হয়? আমরা জানি যে আমাদের সংবিধান সংশোধন পদ্ধতির 3টি পদ্ধতি রয়েছে, তার মধ্যে কোন পদ্ধতি, যেটি আমরা জানি যে সবথেকে জটিলতম পদ্ধতি হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতি। তাই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা এটি কোন পদ্ধতিতে সংশোধিত হয়? এটিও কিন্তু সেই দ্বিতীয় পদ্ধতিতে, কারণ আমরা জানি এতদিনে জেনে গেছি যে রাষ্ট্রপতির নির্বাচন বিষয়টি একটু জটিল বিষয় এবং এই ধারাগুলো সহজে কিন্তু সাধারণ আইন পাশের পদ্ধতিতে কিন্তু সমাধান করা যায় না বা সংশোধন করা যায় না। তাই এই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা কিন্তু সংশোধিত হয় দ্বিতীয় পদ্ধতিতে।
আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো চলতেই থাকবে, তার সাথে আমি বলে রাখি তোমরা কোন কোন অধ্যায় থেকে বা কোন পার্ট থেকে তোমরা বেশি বেশি করে প্রশ্ন চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও, তবে আমি তোমাদের ভিডিওগুলো সেইভাবেই কিন্তু তৈরি করব। এবং যারা অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাইছো বা পুজোর ছুটিতে যারা কোনো মক টেস্ট দিতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, কত সালে আনুমানিক ব্যয় কমিটির জন্ম হয়? কত সালে আনুমানিক ব্যয় কমিটির জন্ম হয়? উত্তর হচ্ছে 1950 সালে। একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নর্মালি আনুমানিক ব্যয় কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়, কাদের নিয়ে গঠিত হয় পড়েছি, কিন্তু এই যে কোন সালে জন্ম হয় সেটা কিন্তু আমরা নর্মালি পড়ি না। তো 1950 সালে আনুমানিক ব্যয় কমিটির জন্ম হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ওয়াচডগ কাকে বলা হয়? এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পার্লামেন্টের ওয়াচডগ কাকে বলা হয়? যারা বিসিএস দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই প্রশ্নটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ভারতীয় পার্লামেন্টের ওয়াচডগ কাকে বলা হয়? উত্তর হচ্ছে স্থায়ী কমিটিগুলিকে ওয়াচডগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সংবিধানকে মূলত একটি সামাজিক নথি হিসাবে উল্লেখ করেছেন? কে ভারতীয় সংবিধানকে মূলত একটি সামাজিক নথি হিসাবে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে গ্রেনভিল অস্টিন। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি ব্যবস্থায় কতজন প্রার্থী নির্বাচিত হন? প্রশ্নটি আরেকবার বলছি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি ব্যবস্থায় কতজন প্রার্থী নির্বাচিত হন? উত্তর হচ্ছে একজন। পরের প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহেরু কোন প্রকার সমাজতন্ত্রের সমর্থক ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু কোন প্রকার সমাজতন্ত্রের সমর্থক ছিলেন? উত্তর হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। পরবর্তী প্রশ্ন, গোষ্ঠী সমাজতন্ত্রবাদের প্রবক্তা কারা? গোষ্ঠী সমাজতন্ত্রবাদের প্রবক্তা কারা? উত্তর হচ্ছে জর্জ সোরেল, হুবার্ট নাগারদেলে, পৌগেট প্রমুখ। তাহলে গোষ্ঠী সমাজতন্ত্রবাদের প্রবক্তা কারা, এই নামগুলো কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। জর্জ সোরেল, হুবার্ট নাগারদেলে আর হচ্ছে পৌগেট। অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কার লেখা? অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে গাউবা, ওপি গাউবা এনার লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি গ্রন্থটি। পরবর্তী আমাদের 26 নম্বর প্রশ্ন, সংকর প্রজাতির সমাজতন্ত্র কোন প্রকার সমাজতন্ত্রকে বলা হয়? কোন প্রকার সমাজতন্ত্রকে সংকর প্রজাতির সমাজতন্ত্র বলা হয়? উত্তর হচ্ছে গোষ্ঠী সমাজতন্ত্রবাদকে সংকর প্রজাতির সমাজতন্ত্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী মতবাদ কোনটি? অর্থাৎ কোন মতবাদ অবাধ বাণিজ্য নীতি বা লেজি ফেয়ার এই নীতিটায় বিশ্বাসী ছিলেন? কোন মতবাদ? উত্তর হচ্ছে সনাতন উদারনীতিবাদ। তোমরা যদি তোমাদের এই টপিকগুলো যদি ক্লিয়ার থাকে, তোমরা যদি সুন্দরভাবে বুঝে বুঝে টপিকগুলো ক্লিয়ার করে পড়ো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক আইনের নৈতিক ভিত্তিটিকে কে প্রতিষ্ঠা করেন? প্রাকৃতিক আইনের নৈতিক ভিত্তিটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সিসেরো। প্রাকৃতিক আইনের নৈতিক ভিত্তিটিকে প্রতিষ্ঠা করেন সিসেরো। পরবর্তী প্রশ্ন, কাকে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলা হয়? কাকে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলা হয়? উত্তর হচ্ছে জন লককে। জন লককে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, লেজি ফেয়ার ধারণাটি কবে প্রবর্তিত হয়? লেজি ফেয়ার ধারণাটি কবে প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদদের দ্বারা। লেজি ফেয়ার ধারণাটি প্রবর্তিত হয় অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদদের দ্বারা। পরবর্তী প্রশ্ন, ধ্রুপদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের চরমপন্থী প্রবক্তা কে? ধ্রুপদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের চরমপন্থী প্রবক্তা কে? অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী যে চিন্তা চেতনা বা চিন্তাধারা আছে বা মতবাদ আছে, সেই মতবাদের সবথেকে প্রাচীনতম যে তাত্ত্বিক, তার মধ্যে চরমপন্থী কে ছিলেন, মানে কে একদম একনিষ্ঠভাবে একদম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের পক্ষে মতামত দিয়েছেন? তিনি হচ্ছেন হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার সংক্রান্ত আরও অনেক প্রশ্ন কিন্তু আমি
পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, ব্রিটেনে ন্যাশনাল গিল্ড লীগ কবে গঠিত হয়? ব্রিটেনে ন্যাশনাল গিল্ড লীগ কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1915 সালে ন্যাশনাল গিল্ড লীগ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সম্পদের সমতাবাদের প্রবক্তা কে? সম্পদের সমতাবাদের প্রবক্তা কে? উত্তর হচ্ছে রোনাল্ড ডয়রকিন। রোনাল্ড ডয়রকিন সম্পদের সমতাবাদের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, প্রথম সংশোধনী আইন ভারতীয় পার্লামেন্টে কবে পাশ হয়? ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম সংশোধনী আইন ভারতীয় পার্লামেন্টে কবে পাশ হয়? উত্তর হচ্ছে 1951 সালে পাশ হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম কোথায় নোটা চালু হয়? প্রথম কোথায় নোটা চালু হয়? উত্তরটি আমরা দেখে নিই। ছত্তিশগড়ে স্থানীয় নির্বাচন পরিচালনায়। ছত্তিশগড়ে স্থানীয় নির্বাচন পরিচালনায় প্রথম নোটা চালু হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম সাধারণ বাজেট উত্থাপন করেন কে? স্বাধীন ভারতে প্রথম সাধারণ বাজেট উত্থাপন করেন কে? উত্তর হচ্ছে RKS চেট্টি। RKS চেট্টি। পরবর্তী প্রশ্ন, ভারতে কত সালে পৃথক রেল বাজেট অবলুপ্ত করা হয়? ভারতে কত সালে পৃথক রেল বাজেট অবলুপ্ত করা হয়? ভারতে কত সালে পৃথক রেল বাজেট অবলুপ্ত করা হয়? উত্তর হচ্ছে 2016 সালে। 2016 সালে পৃথক রেল বাজেট অবলুপ্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা কোথায় লক্ষ্য করা যায়? বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা কোথায় লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এর সাথে আরও একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, প্রত্যক্ষ গণতন্ত্র এখনও দেখা যায়, অর্থাৎ গণভোট, গণ উদ্যোগ, এই ধরনের পদ্ধতিগুলো এখনও দেখা যায় কোন দেশে? উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? উত্তর হচ্ছে কাউন্সিলর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কাউন্সিলর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র জেলা শাসক বা খুদে জেলা শাসক কাকে বলা হয়? ক্ষুদ্র জেলা শাসক বা খুদে জেলা শাসক কাকে বলা হয়? উত্তরটি হচ্ছে মহকুমা শাসককে বলা হয় খুদে জেলা শাসক। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1941 সালের 14ই আগস্ট। এই প্রশ্নগুলো রাখার কারণ হচ্ছে যে এই যে তারিখ সাল আমরা প্রায় ভুলে যাই, একটু চর্চা না থাকলে, একটু চর্চার অভাব পড়লেই আমরা ভুলে যাই। তাই কিছু অনেক অজানা প্রশ্নের মধ্যে থেকে এই জানা প্রশ্নগুলো একটু দেওয়া হয়, যার কারণে আমরা একটু চোখের সামনে দেখলে তোমরা দেখবে যে এই যে চোখের সামনে দেখলেও কিন্তু সাল তারিখগুলো মনে থাকে। তাই আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় এটাও আমাদের কিন্তু একটি জানা প্রশ্নের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1941 সালের 14ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? উত্তর হচ্ছে 144। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পরবর্তী প্রশ্ন, ডুমা কোন দেশের আইনসভা? কোন দেশের আইনসভাকে ডুমা বলা হয়? দেখো, এই প্রশ্নগুলির উত্তর দেওয়া মাল্টিপল চয়েসের ক্ষেত্রে অনেকটা ইজি হয়, কিন্তু স্ট্রেট কাট প্রশ্নের ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু আমি প্রশ্নগুলো এসএকিউ টাইপের রাখি, তার কারণ হচ্ছে যে আমরা কতটা জানি, কনফিডেন্টলি আমরা প্রশ্ন করলেই উত্তরটা আমাদের মনে আসে কিনা, সেই কারণেই কিন্তু আমরা যাতে নেগেটিভ মার্কিং আছে যেহেতু মাদ্রাসাতে, সেই কারণে হচ্ছে যাতে আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরটি কনফিডেন্টলি আমাদের মনে থাকে বা মনে এসে যায়, সেই কারণেই কিন্তু এসএকিউ টাইপের কোশ্চেন রাখার চেষ্টা করি। এবং এসএকিউ টাইপের কোশ্চেন রাখলে আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন বলে যেতে পারি, সেই কারণেই হচ্ছে এসএকিউ টাইপের প্রশ্ন রাখছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝবে। ডুমা কোন দেশের আইনসভা? ডুমা রাশিয়ার আইনসভা। পরবর্তী প্রশ্ন, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? উত্তর হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 1টা। দুপুর 12টা থেকে দুপুর 1টা।
তোমাদের একটি প্রশ্ন আমি গত ভিডিওতে করেছিলাম যে এই যে জিরো আওয়ার কোন দেশের উদ্ভাবন, কোন দেশ এই জিরো আওয়ার ব্যবস্থাটাকে প্রচলন করেছিল বা জিরো আওয়ার সিস্টেমটা, তোমরা অনেকেই জাপান বলেছো। উত্তরটি হচ্ছে মানে যে জাপান যারা উত্তর দিয়েছো তারা ভুল উত্তর দিয়েছো, কারণ জিরো আওয়ার সম্পূর্ণ ভারতীয় একটি উদ্ভাবন। ভারতীয় ব্যবস্থায় এই জিরো আওয়ার কথাটি কিন্তু ভারতেই প্রথম চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, কথাটি কে বলেছেন? জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এই কথাটি বলেছেন অধ্যাপক জিমার্ন। পরবর্তী প্রশ্ন, আমাদের 47 নম্বর প্রশ্ন, গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন লাভ করে? গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন লাভ করে? উত্তর হচ্ছে 73টি আসন লাভ করে। পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে কবে যুক্ত করা হয়? সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে কবে যুক্ত করা হয়? উত্তর হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এর সাথে আরও একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, 1976 সালে 42তম সংবিধান সংশোধন যখন হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? কোন প্রধানমন্ত্রীর আমলেই এই 42তম সংবিধান সংশোধন হয়েছিল? এর উত্তরটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে? দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছেন ডেভিড ইস্টন। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা হচ্ছে ডেভিড ইস্টন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন কে? রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন কে? উত্তর হচ্ছে ট্রিটস্কে রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ, কে বলেছেন? রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ, কে বলেছেন? উত্তর হচ্ছে গান্ধীজি। গান্ধীজি বলেছেন রাষ্ট্র হলো কেন্দ্রীভূত সংগঠিত হিংসার প্রকাশ। পরবর্তী 52 নম্বর প্রশ্ন, রাষ্ট্র না বলে রাজনৈতিক ব্যবস্থা বলার পক্ষপাতী কারা? রাষ্ট্র না বলে রাজনৈতিক ব্যবস্থা বলার পক্ষপাতী কারা? উত্তর হচ্ছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র না বলে তারা রাজনৈতিক ব্যবস্থা বলেছেন। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা কে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরা যেহেতু থিওরির দিক অর্থাৎ গ্রুপ এতে আমরা দ্বিতীয় চ্যাপ্টারেই পড়েছি, এতদিনে নিশ্চয়ই সবার একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা যে রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা কে? উত্তর হচ্ছে জন লক, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার প্রবক্তা কে? আইনগত সার্বভৌমিকতার প্রবক্তা হচ্ছেন টমাস হবস। এর সাথে আরও একবার বলে রাখছি, যারা কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন চাইছো বা কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার থেকে যারা প্রশ্ন চাইছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের নতুন ক্লাস দেব। এবং যারা মক টেস্ট দিতে চাইছো বা নতুন করে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবে, আমি রিপ্লাই দেবো, স্কুল আওয়ারে কিন্তু ফোন করবে না। পরবর্তী প্রশ্ন, আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য করেছেন কে? আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য করেছেন কে? উত্তর হচ্ছে জন লক। আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য করেছেন জন লক। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের পদ অক্ষুণ্ণ রাখার সুপারিশ করে কোন কমিশন? রাজ্যপালের পদ অক্ষুণ্ণ রাখার সুপারিশ করে কোন কমিশন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কমিশন প্রথম রাজ্যপালের পদ অক্ষুণ্ণ রাখার সুপারিশ করেছিল? উত্তর হচ্ছে সারকারিয়া কমিশন। পরবর্তী প্রশ্ন, ন্যায়কে সমন্বয়ী শব্দ বলেছেন কে? ন্যায়কে সমন্বয়ী শব্দ বলেছেন কে? উত্তর হচ্ছে বার্কার। বার্কার ন্যায়কে সমন্বয়ী শব্দ বলেছেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল এই পদটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাজ্যপাল এই পদটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাজ্যপাল পদটি নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে। 1935 সালের ভারত শাসন আইন থেকে। পরবর্তী প্রশ্ন, রাজ্যের কার্যনির্বাহক প্রধান কে বা রাজ্যের কার্যনির্বাহী প্রধান কে? রাজ্যের কার্যনির্বাহক প্রধান বা কার্যনির্বাহী প্রধান কে? উত্তর হচ্ছে রাজ্যপাল, এবং এটি বলা আছে সংবিধানের 154 নম্বর ধারায়।
এটি বলা আছে সংবিধানের 154 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন। আশা করি তোমাদের এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। প্লিজ প্লিজ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। কলকাতায় কত সালে রাজভবন তৈরি হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতায় কত সালে রাজভবন তৈরি হয়? উত্তর হচ্ছে 1803 সালে কলকাতায় রাজভবন তৈরি হয়। এই 7টি প্রশ্নের মাধ্যমে আমি আমার ভিডিও আজকের মতন শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ততক্ষণ আমার সাথে সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।